স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পটি গ্রহণ করেছে। মূলত বাংলাদেশে বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলাতেই অনেক রাস্তা আছে যেগুলো নির্মাণের পরে দীর্ঘদিন কোনো রকম মেইনটেনেন্স করা হয়নি, ফলে রাস্তা একেবারে ভেঙে চুরে এমন অবস্থায় আছে যে মানুষের চলাচলে খুব অসুবিধা হয়। ফলে নতুন সরকার দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আপনারা এটা সকলেই উপলব্ধি করেন, কিছুটা জানেনও, যে প্রত্যেকের কাছেই নানা ধরনের রাস্তা সংস্কারের ব্যাপারে ডিও লেটারগুলো এসছে। এখন এই যে সংস্কারের যে ডিও লেটার, এটা তো মানুষ যখন নির্বাচিত হয়, নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে দ্রুতই এই সব বিষয়গুলো আশা করতে থাকে। তো এখন এটা সারা দেশে এগুলোকে যাচাই বাছাই করা হয়েছে যে কোন রাস্তাগুলো একেবারে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, যেখানে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছেন। সেই হিসেবেই 5000 উপরে কিলোমিটার রাস্তা এখানে। এটা কিন্তু আসলে এক ধরনের মেইনটেনেন্স রিপেয়ারিং, মেইনটেনেন্স না বলে এটাকে রিপেয়ারিং বলা দরকার। রিপেয়ারিং এর পরে মেইনটেনেন্সের ব্যাপারটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে এটা যুক্ত রাখতে হবে, কারণ আমাদের রাস্তা করে দিয়ে আসার পরে আর কেউ এখানে থাকে না। এখন যেমন আমরা ব্রিজের মেইনটেনেন্সের প্রজেক্ট নিয়েছি, কিন্তু এই ধরনের রাস্তার মেইনটেনেন্সের তো সবচেয়ে দুর্বল জায়গা, সেইটাও একটা কিভাবে শক্তিশালীকরণ করা যায় তার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং নজরদারি থাকতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জামালপুরের মাদারগঞ্জে জামালপুরের এই প্রকল্পটি আসলে মূলত গ্রহণ করা হয়েছিল এপ্রিল মাসের 2022 সালের এপ্রিল মাসে। এটা গ্রহণ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে, 2021 সালের সেপ্টেম্বর মাসে। এটা সময়সীমা নির্ধারণ করা ছিল 2024 সালের আগস্টে এটা শেষ হবে, কিন্তু এখনো শেষ হয় নাই। কিন্তু এর মধ্যেই 24 সালের যখন আমাদের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই গণ অভ্যুত্থানের পরে এখানে যারা কি বলে, যারা পিডি ঠিকাদার, তারা সবাই আসলে তারা হারিয়ে গেলেন, পালিয়ে গেলেন অথবা হারিয়ে গেলেন, অথবা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতা তৈরির পরে সেপ্টেম্বর 2021 সাল হতে আবার এটা বর্ধিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এটা 2025 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর ডেস্কোর কথা যেটা বললেন, হ্যাঁ, প্রশ্ন তো ডেস্কোর, আপনার প্রশ্নটা ডেস্কোর এই প্রকল্পকে সূত্র ধরে যে জায়গার সাথে তুলনা করলেন সেটার সাথে তুলনীয় নয়। কারণ হচ্ছে এই প্রকল্পটির যে অবকাঠামো, সেটা কিন্তু কোনো বিল্ডিং না, অর্থাৎ কোনো এইটা মূলত হচ্ছে যে এখানে বেশ কিছু তৈরি হবে, সাবস্টেশন তৈরি হবে। না, ওইখানে তো একটা না, কিন্তু এখানে এই ধরনের ব্যবস্থা নেই। আমরা দেখেছি যে সমস্ত ইয়েগুলো হচ্ছে ছবি জায়গা আছে, এখানে মূলত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যই এই প্রকল্পটি নেওয়া হয়েছে, এবং এটাতে মূলত ওই ধরনের কাজগুলোই হবে, এবং সেটা ছবির মাধ্যমে আমরা পরিষ্কার হয়েছে যে কি ধরনের কাজ ইতিমধ্যেই হচ্ছে। ফলে এইটার মধ্যে কোনো আতিশয্য নাই আর কি, যে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হচ্ছে এবং বিলাসবহুল কিছু করা হচ্ছে, সেরকম কোনো উপাদান কিংবা অঙ্গ এই প্রকল্পটির মধ্যে নাই। ফলে বিদ্যুৎ ব্যবস্থার আরো বেশি কি বলে যে নিরাপদ, সাশ্রয়ী এবং এফিশিয়েন্ট বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হলে এই ধরনের পরিবর্তনগুলো কিংবা অবকাঠামোগুলো দরকার আছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে, সবচেয়ে বড় খাত এটা। 1, 2 হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রযুক্তিগত প্রশিক্ষণ, এই সমস্ত প্রশ্নে যেখানে তরুণদেরকে আসলে কর্মসংস্থানের জন্য উপযোগী করে তোলা যাবে এবং বিনিয়োগ নির্ভর একটা কর্মসংস্থানমুখী উৎপাদনশীল একটা অর্থনীতি গড়ে তোলার, ওইটাই হচ্ছে মূল ফোকাস। এই কাজটা
হচ্ছে কখন, যখন আমরা অর্থনীতির পুনরুদ্ধার কালে আছি। এখন পুনরুদ্ধার কালে যদি আপনি সবকিছু আসলে করার জায়গাটা নেই, এখানে মানুষকে যেমন স্বস্তি দেওয়া, আবার একদিকে বিনিয়োগের জায়গায় যাওয়া, সেটা সুরক্ষা খাত, অন্যদিকে হচ্ছে বিনিয়োগ নির্ভর অর্থনীতি, তার জন্য উপযোগী হিউম্যান ডেভেলপমেন্টের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং প্রযুক্তির মধ্যে বিনিয়োগ। এই কাজগুলোর মধ্য দিয়েই আসলে মানে একটা ভিত্তি নির্মাণ করা হচ্ছে এবং পরবর্তীকালে হয়তো পরবর্তী বিবেচনা অর্থনীতি উত্তরণের এবং পুনর্গঠনের সাথে সাথে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটা গণতান্ত্রিক, মানবিক, কল্যাণমুখী বাংলাদেশ তৈরি করার লক্ষ্য নিয়ে ইস্তেহার প্রণয়ন করা হয়েছে এবং এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে এবং সেইখানে পরিষ্কার বলা হয়েছে অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। আমরা প্রথম 2 বছরকে পুনরুদ্ধার কাল, 3 বছরকে আমরা মানে উত্তরণ পর্ব এবং 5 বছরের মধ্যে এটাকে পুনর্গঠন উইথ এক্সেলারেশন, মানে আপনি হেডলাইনটা দেখবেন ফ্রম ফ্র্যাজাইলিটি টু প্রসপ্যারিটি, মানে ভঙ্গুরতা থেকে সমৃদ্ধির দিকে যাওয়ার একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এই রোড ম্যাপে আমরা আশা করি যে আমাদের সরকারের মানে যাকে বলে যে কর্মকাণ্ড, যেটা প্রথম দিন থেকেই ব্যাপকভাবে চলছে এবং সমগ্র জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে এইটাকে আমরা সফল করতে পারবো। এখন তার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। সরকার যে এই চ্যালেঞ্জগুলো আমরা বললাম যে এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সুইচ টিপেটার পরিবর্তন করা যাচ্ছে না। এখানে দুটো দিক আছে। সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটিভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। কিন্তু তারপরও যে অবস্থায় আমরা ছিলাম তাতে আমাদের যে চাহিদা গ্যাস এবং বিদ্যুতের অন্যান্য জ্বালানি, সেই চাহিদা অনুযায়ী আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ নাই। তাহলে সেইটার সমাধান কিভাবে হবে? সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। কাজেই এই সব প্রকল্পগুলো কিংবা এই কর্মসূচিগুলো গ্রহণ করে কিন্তু সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে দ্রুত একটা এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। সাময়িক যে সংকট, সেই সংকটের জায়গাগুলো আমরা দূর করছি এবং বিভিন্ন দেশ থেকে আপাতত এই প্রয়োজন মেটানোর জন্য উৎসগুলো থেকে নতুন নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, সেখান থেকে আমদানির চিন্তা করা হচ্ছে। এবং কিন্তু আপনি গ্যাস আমদানি করলেই তো হবে না, গ্যাস আমদানি করে তো এটা এলএনজি স্টেশন লাগবে, যেখান থেকে এটা কনভার্ট করে এখানে আসবে। তো সেই এলএনজি স্টেশনও তো নাই, সেটা বসাতেও তো একটা সময় লাগবে। ফলে প্রত্যেকটি জিনিসই দেখা যাচ্ছে যে প্রকল্প গ্রহণ করে সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা আমাদের দরকার। ফলে সেইটুকু জিনিস সারা দেশবাসী এখন মানে সেইটুকু সময়ের প্রয়োজনীয়তা থাকবে এবং সেই বিবেচনাও সবার মধ্যে থাকবে, সেটা আমরা আশা করি।